অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের রুল। প্রতিরক্ষা সহ ২৭ বিভাগের দায়িত্বে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রথম লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। অন্তর্বর্তী সরকারে এলাকার 2 উপদেষ্টা পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী। নবীন আসিফ মাহমুদকে নিয়ে গর্বিত পরিবার। আসিফ নজরুলকে ঘিরে নানা প্রত্যাশা। আমার ভাইয়ের জন্য এখন সবাই প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। এই সন্তানের জন্য, এই সন্তানের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাইছে। কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে। অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসছে পোশাক খাত। বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে অনেকে, প্রয়োজন ইতিবাচক ভাবমূর্তির। মিয়ানমারে জান্ত বিদ্রোহী সংঘাতে চাপা পড়েছে রোহিঙ্গাদের ফেরানোর ইস্যু। হাল না ছাড়লেও খুব আশাবাদী নয় শরণার্থী প্রত্যাবাসন কমিশন। বন্যার রাজনৈতিক অস্থিরতার পর কক্সবাজারে বাড়ছে পর্যটক আনাগোনা। প্রাণ ফিরছে সমুদ্র সৈকতে, ক্ষতি পুষিয়ে নিতে তৎপর ব্যবসায়ীরা। পর্যটন কেন্দ্রে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে পরে আমাদের এখানে পর্যটকের ভিড় বাড়বে বলে আমরা আশা। ব্যবসা বাণিজ্য সামনে কি করা যায় না যায় এটার জন্য আমরা উদ্যোগ নিতেছি। এখন সামনে যদি পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শপথ নেওয়ার পরদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করলেন প্রধান উপদেষ্টা। তিনি একাই দায়িত্বে আছেন ২৭ মন্ত্রণালয়ের। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার আবাসিক কার্যালয়ে যমুনায় হয় বৈঠক। দুজন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই মূল লক্ষ্য। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রতিরক্ষা, সশস্ত্র, জনপ্রশাসন, জ্বালানি, বিদ্যুৎ সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্রে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্রে ডক্টর তৌহিদ হোসেন, আইনে ডক্টর আসিফ নজরুল, অর্থ ও পরিকল্পনায় ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্থানীয় সরকারে হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান, পরিবেশ ও বনে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণে শারমিন মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যে নূরজাহান বেগম, ধর্মে খালিদ হোসেন এবং ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। শিক্ষার্থীদের পক্ষে সরকারে থাকা নাহিদ ইসলাম, আইসিটি ও আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকী আজমের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ না হওয়ায় তাদের নামে কোনো দপ্তর বন্টন হয়নি। শুক্রবার স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার পর বেলা 11:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আসেন রমনার যমুনা ভবনে। পরে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন। প্রধান উপদেষ্টা আছেন, উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে। সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে, শিক্ষার্থী প্রতিনিধি, তারাও যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে। এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করার কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সহকারী
উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার আবাসিক কার্যালয়ে যমুনায় উঠলেও সেখানে দিনভর শুভেচ্ছা জানাতে আসা কোনো শ্রেণী পেশার মানুষকে দেখা যায়নি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্ব পাওয়া নিজ নিজ খাতকে সচল এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনাই বড় চ্যালেঞ্জ, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বলেছেন, বিভিন্ন খাতকে জনবান্ধব ও সহজ করতে দরকার সমন্বিত প্রচেষ্টা। তবে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা সচল রাখা। সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী। পরে পৃথকভাবে গণমাধ্যমে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশ বিনির্মাণের দায়িত্ব দেশবাসীরও। এছাড়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং ও পুঁজিখাতকে সচল করতেও উদ্যোগ নেবেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং পুঁজিবাজার আছে, তাই না, অন্যগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করব। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন বলেন, সব দেশের সাথে কূটনৈতিক কার্যক্রম, বিশেষভাবে বড় দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী কিভাবে ইতিবাচক কাজ করা যায় তাই তার লক্ষ্য। আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, সব দেশের সাথে, এবং বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কের একটা ব্যালেন্স মেইনটেইন করতে হবে। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সিস্টেমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, জনগণের সেই আস্থা ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ হোসেন। যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তিতে সুন্দর দেশ গড়ার প্রত্যয়। যেহেতু এই সরকার একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। তবে স্বাভাবিক পরিস্থিতিতে দেশকে আনতে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, এমনটাও জানিয়েছেন উপদেষ্টারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজ রংপুরে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখা করবেন তার পরিবারের সাথে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। কখন নাগাদ রংপুরে পৌঁছাবেন ডক্টর ইউনূস এবং আজকের তার কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এই যে কোটা আন্দোলন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি ছিল, সেই আন্দোলনে যে মাত্রাটি নতুন যোগ হয়েছিল সেটি কিন্তু আবু সাইদের আত্মদানের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। আমরা আছি তার যে কবর আছে সেই কবরের পাশে। আপনি দেখছেন যে সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এখানে যে নিরাপত্তার বিষয়টি দেখভাল করা হচ্ছে এবং এরই মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবু সাইদ যে সমাধিস্থলটি আছে সেখানে আসছেন এবং তারা কবর জিয়ারত করছেন। আমাদের কাছে যে তথ্যটি আছে, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইফতেখার আলমের দেওয়া তথ্যানুযায়ী, যে আজ 10:30 নাগাদ যে মাননীয় প্রধান যে উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি মেরিন যে একাডেমি আছে সেখানে হেলিকপ্টারে তিনি আসবেন এবং সেখান থেকে তিনি সড়কপথে এই সমাধিস্থলে আসবেন, সেখানে কবর জিয়ারত করবেন, তার বাবা মার সাথে কথা বলবেন। এরপর তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, যেখানে আবু সাইদ যে গুলিতে নিহত হয়েছিলেন, সেখানে তিনি যাবেন। সেই স্থানটি পরিদর্শন করবার পর তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষার্থী এবং সমন্বয়কদের সাথে তিনি কথা বলবেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, সেখানে তিনি আহত যারা আছেন এই কোটা আন্দোলনে তাদের সাথে তিনি কথা বলবেন। এই যে আজকের এই যে দিনটিকে কিন্তু আপনি দেখছেন যে একটু ভিন্ন রকম দিন। আমি একটু কথা বলতে চাই আবু সাইদের যে
বড় ভাই আছে আবু হাসান, আপনারা বিভিন্ন সময় বলছিলেন যে তাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হোক, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন, আপনি কি বলবেন? উনি আসলে ওনার কাছে একটা দাবি থাকবে, জাতীয় বীর হিসেবে আজকে যেন উনি স্বীকৃতি দেন, এটা আমাদের দাবি থাকবে প্রথমে। এটাই আপনাদের চাওয়া? জি। তার পরিবারেরও চাওয়া যে এই যে গোটা আন্দোলন, অর্থাৎ এই পৃথিবীর বুকে হয়তো একটা বিরল ঘটনা যে পুলিশের সামনে দুহাত উঁচিয়ে বুক শটান করে বুক পেতে দিয়ে সেই গুলি করণ করার যে সক্ষমতা, সেটি কিন্তু বিভিন্ন যে আন্দোলন আছে, পৃথিবীর যত আন্দোলন আছে, সেই আন্দোলনগুলোকে কিন্তু টাচ করে, এবং দেখেছেন যে বিশ্ব গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি অন্যরকম ভাবে উপস্থাপিত হয়েছে এবং এটি একটি অনন্য নজির বলা হয়েছে। মাজহারুল মান্নান, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন রাষ্ট্র পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা সহ অন্যদের শপথ গ্রহণের পক্ষে মত দিয়েছিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান। সে সময় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই মত দেন। শুক্রবার প্রশাসনিক মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি বলেছেন, দেশে প্রধানমন্ত্রী ও সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে আপিল বিভাগ বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। এদিকে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছে পুলিশের সদস্যরা। স্বাভাবিক কার্যক্রম এবং প্রাথমিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত থানাগুলো। নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে থানার ভেতরে ও বাইরে অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জানাবেন যে সব থানায় কি পুলিশ সদস্যরা ফিরেছেন এবং পুরো দস্তুর কি কার্যক্রম শুরু হয়েছে কিনা? ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে কি বলছেন? সোহার, কুমিল্লায় যে 18টি থানা রয়েছে, 18টি থানার মধ্যে কিন্তু বিশেষ করে 5 তারিখের পর থেকে যে ব্যাটালিয়ন আনসার এবং আনসার সদস্যরা প্রথমে থানা নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে কিন্তু সাথে সেনাবাহিনীও যুক্ত হন। তবে এখন পর্যন্ত কিন্তু যে 18টি থানা এলাকা রয়েছে তার মধ্যে আপনারা জানেন যে 60টি থানা কিন্তু আক্রান্ত হয়েছে, অর্থাৎ ভাঙচুর, অগ্নিসংযোগ সহ লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এখন থেকে কিন্তু সেগুলিকে আসলে পুনরায় চালু করার বিষয়ে প্রশাসন ভাবছে। আমরা গতকালও কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত পুরোপুরি তাদের কার্যক্রম শুরু না হলেও ইতিমধ্যে কিন্তু তাদের প্রস্তুতি চলছে এবং যে লুট হয়েছে যে অস্ত্রগুলো সেগুলো কালেকশনের কাজ চলছে, অর্থাৎ দফায় দফায় কাজ করছে। তবে পুরো কাজটি কিন্তু আসলে যে মাঠ লেভেলের কাজটি আপনারা জানেন যে বিশেষ করে ট্রাফিক নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে বা অন্যান্য প্রতিষ্ঠান তাদের সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া যে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি কিন্তু আসলে সেনাবাহিনী রাতের বেলা বিভিন্ন জায়গায় এবং দিনের বেলা টহল দিচ্ছে। এখন সব মিলিয়ে কিন্তু আসলে কুমিল্লার যে 18টি থানা এখনো এগুলোর কিন্তু আসলে কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি এবং তারা বলছেন হয়তো খুব শীঘ্রই আসলে পুলিশ তাদের কর্মস্থলে ফিরবেন এবং তাদের যে কর্মকাণ্ড রয়েছে তারা পুনরায় শুরু করতে পারবেন। তো এখন পর্যন্ত কিন্তু তাদের এই প্রস্তুতির মধ্যেই রয়েছে। হয়তো আজকে বিকেল নাগাদ হয়তো আরো কিছু আমরা নতুন তথ্য জানতে পারবো আসলে শেষ কখন পর্যন্ত পুলিশ তাদের কাজে অংশগ্রহণ করবে। সোহার, খোকন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য কুমিল্লা থেকে। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের কুমিল্লার বাড়িতে এখন আনন্দের জোয়ার। উচ্ছ্বসিত এলাকাবাসী, পাশাপাশি অধ্যাপক আসিফ নজরুলকে ঘিরেও নানা প্রত্যাশা কুমিল্লাবাসীর। মেঠো পথ, সবুজে ঘেরা চারপাশ, মুরাদনগরের প্রত্যন্ত এক পল্লী আকবপুর। এই গ্রামেরই আলো বাতাসে বেড়ে ওঠা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, যিনি দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ইফাত জাহান লামিয়া আসিফ মাহমুদের ছোট বোন। কদিন আগে পরিবারের বাকিদের মতোই ভাইকে নিয়ে ছিলেন উদ্বিগ্ন, এখন গর্বিত, আনন্দিত। ছোট্ট একটা গ্রাম বাংলাদেশে, এই গ্রামটা যে আছে এটা কেউই জানেই না। আমার ভাইয়ের জন্য এখন সবাই, প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়।
আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক, আর মা আগলে রাখেন সংসার। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে দ্বিতীয় আসিফ। তাকে নিয়ে পরিবারের পাশাপাশি উচ্ছ্বসিত গোটা এলাকাবাসী। আহত যারা আছে তাদেরকে যেন সরকার নিজ খরচে, সরকারি খরচে তাদের চিকিৎসা করায়, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে যেন তাদের পরিবার চলার মতো তাদের খরচটা সরকার বহন করে। আমাদের গ্রামের একটা সন্তান, দোয়া করি এই সন্তানের জন্য। এই সন্তানের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাইছে। ছোটবেলার থেকেই অন্যায়ের প্রতিবাদ করে আসছে, এখনো করছে। তো দেশ যে জায়গা চলে গেছে, আশা করি সে এই জায়গা থেকে দেশ অনেক অফুরে আরো আগে নিতে পারবে। কুমিল্লার আরেক সন্তান অধ্যাপক আসিফ নজরুল। তিনি দেখভাল করবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 2 আসিফকে ঘিরে নানা স্বপ্ন প্রত্যাশা দেখছেন নাগরিক সমাজও। সময়ের পরিক্রমায় যখন যে সমস্ত বিষয়গুলি প্রয়োজনীয়তা অনুভব হবে সেগুলি তারা যাতে করতে পারে, সৃষ্টিকর্তা যাতে তাদের মধ্যে সেই সক্ষমতা তৈরি করে দেয়, সেটার জন্য কিন্তু আমি কায়া মনোবাক্য প্রার্থনা করব। এবং আমি ব্যক্তিগতভাবে কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে। ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ হিসেবে উজ্জ্বল হয়ে রয়েছে দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ, লাকসামের রিফাত রশিদ ও বরুড়ার আবু বকরের নামও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসছে রফতানিমুখী পোশাক খাত। কয়েকদিনের সংঘাতে থমকে গেছে উৎপাদন। পরিস্থিতি স্বাভাবিক হলেও পুরো দমে উৎপাদনে যেতে পারছেন না কোনো ব্যক্তি। হামলা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানায় চলছে সংস্কার। মালিকপক্ষ বলছে জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ নিয়ে বিপাকে পড়েছেন তারা। আর ইতিবাচক ভাবমূর্তি তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দাবি, বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। তৈরি পোশাকের উপর ভর করে টিকে আছে রপ্তানি বাণিজ্য। এই খাত নিশ্চিত করছে কর্মসংস্থান, আসছে বিদেশি মুদ্রাও। কিন্তু কয়েকদিনের সংঘাত এবং অস্থিরতায় কমেছে এই খাতের উৎপাদন। দফায় দফায় বন্ধ করে দিতে হয় কারখানা। ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করতে কেউ করেছেন এয়ার শিপমেন্ট। সময় মতো পণ্য সরবরাহ না করায় অনেকেই বাতিল করেছে রপ্তানি আদেশ। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু ভাবমূর্তি ফিরিয়ে আনা বিকল্প নেই। এটার সাথে ব্যবসা বাণিজ্য জড়িত। আমরা একটা শান্তির পরিবেশ চাই, একটা স্বস্তি চাই। মানুষের ক্ষোভ যেটা আছে প্রশমিত হয়ে যাতে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। স্বাভাবিক অবস্থা ফিরে আসলে ব্যবসা বাণিজ্য শুরু হবে। যে একটা ক্ষত তৈরি হয়েছে সেই জায়গাতে যদি প্রপারলি তার সমাধানের বিষয়টি যদি নিশ্চিত না করা হয়, তাহলে বায়াররাও কিন্তু এই সমাধানগুলোকে কিছুটা হলেও তারা অনিশ্চিতভাবে দেখবেন। রপ্তানি আর হিসাব নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ইপিবি যে তথ্য দিচ্ছে প্রকৃত রপ্তানি আয় তার চেয়ে কম। রিজার্ভ এবং কর্মসংস্থান নিশ্চিতের জন্য রপ্তানি আয় বৃদ্ধির বিকল্প নেই। ব্যবসা বাণিজ্যের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে। আজকে যদি আমরা রপ্তানি না করতে পারি, আমাদের ফরেন কারেন্সি আসবে না। রপ্তানিকে সুরক্ষিত করতে হবে। স্থানীয় শিল্প যেটা আছে সেটাকে রক্ষা করতে হবে, সেটা যাতে ভালোভাবে চলতে পারে সে ব্যবস্থা করতে হবে। সার্বিক উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। শিল্পায়ন যেটা হয়েছে তার অন্যতম একটা উপাদান হচ্ছিল গ্যাস। আমরা গ্যাস পেয়েছিলাম বলে আজকে এই অবস্থা এসে। এখন আমাদের এনার্জি সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট। বৈদেশিক মুদ্রা দিয়ে যেভাবেই হোক, ডেফার্ড হোক, যেভাবে নেগোসিয়েশন করে গ্যাসটা আনতে হবে, যাতে এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা যদি পূরণ করা যায় তাহলে কিছুটা স্বস্তি আসবে। ডাইংয়ের কাজ করেন বা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করেন অথবা সিরামিক বা গ্লাস রিলেটেড কাজগুলো করেন, তাদের জন্য কিন্তু এটা একটা বড় দুশ্চিন্তা, এবং সেটা কিন্তু রয়ে গিয়েছে। এটা কিন্তু এখনও সমাধান হয়নি। সুতরাং সেটাও কিন্তু আমাদের ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতার জন্য একটা দুর্বলতা। সংকটের এই সময়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর বর্তমান নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অনেকের অভিযোগ শিল্প মালিকদের পাশে ছিল না পরিচালনা পর্ষদ। এবং এই যে সংগঠনে বিজিএমইতে প্রেসিডেন্ট নাই, অ্যাক্টিং করে কি প্রেসিডেন্ট করা যায়? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারে জান্তা বিদ্রোহীদের সংঘাতে চাপা পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর ইস্যু। চলমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের সুযোগ নেই মনে করেন রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা। অপরদিকে হাল না ছাড়লেও এই বিষয়ে খুব একটা আশাবাদীও নয় শরণার্থী প্রত্যাবাসন কমিশন। কক্সবাজার, টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে ৪র্থ পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী ইহসান আল কুতুবী।
নিজ দেশ থেকে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সরকারের মানবিকতায় সাময়িকভাবে এদেশে থাকার অনুমতি দেওয়া হয়, তাদের পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দেয় প্রত্যাবাসনের। নানামুখী কূটনৈতিক তৎপরতায় তৈরি হয় সেই সুযোগও। রাখাইন রাজ্য দখলে নিতে গেল ফেব্রুয়ারিতে হঠাৎই মিয়ানমারের সামরিক যাত্রার সঙ্গে সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা। বদলে যায় পুরো পরিস্থিতি। রোহিঙ্গা নেতারা বলছেন, চলমান সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোহিঙ্গারা। একদিকে বাস্তুচ্যুতদের ফিরে যাওয়ার সম্ভাবনা যেমন বন্ধ হয়েছে, অপরদিকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আরও অনেকে। দেশত গিয়ে দিন ওরে আয় রিপার্সিং নাল করি যে জায়গা তো মানুষ গিয়ে দিয়ে বেশি যাবে তে দেশত তো দূরাই দিয়ে দে হি রোহিঙ্গা কমিউনিটি আর কানতিন তৈলে আর কানের মাঝে এখন লড়াই করে তে দাসে মক লই মিলিটারি লই লড়াই মাঝে মিলিটারি হরের মক জিতের বুলি হর হে তৈলে তার সিকিউরিটি তেলে নেওয়ার দত্ত আর রোহিঙ্গা রিপার্সিং করি তেজ রাখিব হদ্দিয়ান বেশা বেশি আই কনফিউজ কি কই। অনেকটা রোহিঙ্গা নেতাদের সুরেই কথা বলছে শরণার্থী প্রত্যাবাসন কমিশন। মিয়ানমারের যুদ্ধাবস্থা পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে বলেই মনে করা হচ্ছে। মিয়ানমারের সরকার তাদের সহযোগিতা আমরা সেইভাবে পাচ্ছি না, এবং সাম্প্রতিক সময়ে বাস্তবতা তৈরি হয়েছে যে রাখাইন রাজ্যে সংঘাত তৈরি হচ্ছে, আরাকান আর্মির সাথে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। আমরা এই জন্য এমন কোনো মানে চাপও দিতে পারছি না যে এই মুহূর্তে যে আলোচনা টেবিলে বসা দরকার। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের বিদ্রোহী সামরিক জান্তার দখল পাল্টা দখলের লড়াই এখন আর কেবল দুটি পক্ষের হাতে নেই। তাই খুব সহসাই পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও ক্ষীণ। এরকম যখন একাধিক গোষ্ঠী রয়েছে সংঘাতপূর্ণ অবস্থায় এবং বিভিন্ন মুখী তাদের স্বার্থ, তখন আসলে রোহিঙ্গাদের স্বার্থটা তাদের দিক থেকে গৌণ হয়ে যাচ্ছে বলেই মনে হয়। রোহিঙ্গারাও কিন্তু তাদেরকে খুব একটা বিশ্বাস করে না, কোনো পক্ষকেই এখন তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, এবং সেটা যৌক্তিক কারণ আছে। তো এরকম অবস্থায় যদি ওখানে কোনো রকম স্থিতিশীল অবস্থা তৈরি না হয়, আগেও ছিল না কিন্তু এখন আরও সংকটময়, যে এখন একেবারে একটা যুদ্ধাবস্থা সেখানে, তো সেখানে নিরস্ত্র যে সাধারণ রোহিঙ্গারা রয়েছে তাদের ফেরার তো কোনো প্রশ্নই আসলে আসে না। তো প্রত্যাবাসনটা আসলে খুব একটা আরও বেশি অনিশ্চিত জায়গায় চলে গেছে বলে মনে হয়। এত এত সমস্যার মাঝেও নিজ ঘরে ফিরতে পারলেই যেন বাঁচে দেশান্তরী মানুষরা। গত 7 বছর ধরে চলা নানা উদ্যোগের পর টানেলের মুখে আলো দেখা গিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসনে, কিন্তু সাম্প্রতিক মিয়ানমারের সংঘাতে সেটিও বলতে গেলে একেবারে বন্ধ হয়ে গেছে। তাই রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশ শুধু নয়, পাশাপাশি আন্তর্জাতিকভাবে যদি চাপ প্রয়োগ করা যায় এবং মিয়ানমার যে চলমান সংঘর্ষ সেটি যদি বন্ধ করা যায়, তাহলে তাদের প্রত্যাবাসনের যে সম্ভাবনা সেটি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও 2017-র আগে যারা এসেছিলেন তাদের কাউকে খুব একটা ফেরত পাঠানো যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। চলমান অস্থিরতায় ঢাকায় রাত গভীর হলেই বাড়ে ডাকাত আতঙ্ক। কিন্তু গেল দুদিনে উৎকণ্ঠাকে বিদায় জানিয়েছেন রাজধানীবাসী। আতঙ্ক পাল্টে গেছে উৎসবে। চলছে রাতভর রান্না খাওয়া, মধ্যরাতেও রাস্তায় খেলায় মাতছে শিশুরা। সম্মিলিত প্রতিরোধের কারণেই ঠেকানো গেছে দুষ্কৃতিকারীদের, আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কালকে রাত্র থেকেও ট্রাই করতেছি, আজকে রাত্রেও আসি। উই রিয়েলি প্রে এন্ড হোপ যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। ডাকাত ধরতেই এলাকাবাসীর এই অধীর আগ্রহ। এবার যেন অন্তত একটা ডাকাত হলেও আসে এলাকায়, এমনটাই চাওয়া। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে গেল কয়েকদিন নগর জুড়ে ছিল ডাকাত আতঙ্ক। প্রতিরোধে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। বেশ কয়েক জায়গায় ধরাও পড়ে ডাকাত দল। তবে সেই উৎকণ্ঠার দুদিন না পেরুতেই বোল্ড পাল্টে গেল রাজধানীর। আতঙ্ক পরিণত হয়েছে উৎসবে। রাত বাড়তেই সব বয়সী মানুষ নামছেন লাঠিসোঁটা হাতে। রীতিমতো ফেসবুকে জানান দিয়ে চলছে পাহারা। এলাকাকে ডাকাত মুক্ত করার জন্য থর থেকে নিয়ে আসছি এটাকে, এলাকার মানুষকে বিপদ মুক্ত করার জন্য। এইখানে ডাকাত এখনো পর্যন্ত ওইভাবে আসে নাই, আর ইনশাল্লাহ আসলেও লাভ হবে না। ওরাই এখন এখানে আসতে ভয় পাবে যে কোথায় আসলাম। আর এটাতে আরেকটা জিনিস ভালো হয়েছে যে আমাদের এলাকার মধ্যে ইউনিটি বাড়তেছে অনেক। ডাকাত তো দূরের ব্যাপার, ছিচকে চোরেরও সাধ্য নেই এলাকায় প্রবেশের। কারণ অলিতে গলিতে চলছে উৎসব, জমজমাট পিকনিক। অস্থিরতার এমন দিনেও তাই ব্যস্ততার আজ বাবুর্চির হাঁড়িতে। ডাকাত ধরতে যারা রাস্তায়, তাদের জন্যই চলছে খাবারের এই আয়োজন। আমাদের অ্যারাউন্ড প্রতিদিনই 200+
200+ আমরা অ্যারেঞ্জমেন্ট, আজকে অ্যারেঞ্জমেন্ট আছে হচ্ছে মোরগ পোলাও। আমরা অল্টারনেটিভ একটার পর একটা মেনু দিয়ে যাতে যারা ভলেন্টিয়ার করছে সদ উদ্যোগে যাতে কেউ কষ্ট না পায়, সবার জন্যই আমরা ডাকাতকে ধরার জন্য আমরা হিন্দু মুসলমান সবাই মিলেই একতাভাবে সবাই এলাকায় পাহারা দিচ্ছি। ধানমন্ডির টালি অফিস মোড়েও দেখা গেল একই চিত্র। ভোর 4টা বাজলেও সজাগ সবাই, তরুণরা মহড়ায়, নিরাপদে ঘুমাচ্ছেন এলাকাবাসী। গত পরশুদিন আমরা 3টা ডাকাত ধরেছি, টালি অফিস মোড়ে ধরেছি আমরা। অটোরিক্সা ছিল, অটোরিক্সাটা চুরি করে এনেছে। আমার ছেলেও ডাকাত ধরতে বের হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা ডাকাত পাচ্ছি না। ডাকাতরা কোথায় গেল, আমরা ডাকাত খুঁজতেছি। সরকার পতন, পুলিশ প্রশাসনের অভাবের কারণেই হঠাৎ নগর জুড়ে বেড়েছে ডাকাত আতঙ্ক। নগরীর পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবীদের বসেছে এমন চেকপোস্ট, যেখানে ছোট বড় সকল গাড়িকেই পড়তে হচ্ছে জিজ্ঞাসার মুখে। একটু সন্দেহ হলেই চলে তল্লাশিও। এলাকাবাসীর এমন সতর্ক অবস্থানের কারণে রাজধানীতে কমেছে ডাকাতের আতঙ্ক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শুক্রবার দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুপুরে গভর্নর পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে জমা দেন। এতে ইস্তফার জন্য ব্যক্তিগত অসুবিধার কথা তুলে ধরেন। গেল 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। নোয়াখালীর বেগমগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনার দোয়া ও শোকসভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দোয়ালিয়া গ্রামে ছাত্র ও যুব সমাজ করে এই আয়োজন। সভায় উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক সহ স্থানীয় শিক্ষক ও গণমান্য ব্যক্তিরা। এ সময় জেলার সমন্বয়ক হাসিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, রক্ত দিয়ে ছাত্ররা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, যা দ্বিতীয়বার দেশ স্বাধীনের শামিল। তারাই রাষ্ট্র সংস্কারের কাজ করবে। কোনো সুবিধাবাদী দলকে লুটপাট, চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না, দেন এমন হুঁশিয়ারিও। পরে স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়। কিছু বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় লুটপাট, ডাকাতি, দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিচ্ছে। আমরা যে ছাত্র সমাজ, আমাদের যে 2 থেকে 2.5 হাজার ভাই জীবন দিয়েছে যে জিনিসটার জন্য, যে বাংলাদেশ গড়ার জন্য, যে সোনার বাংলাদেশ গড়ার জন্য, আমরা ওই সোনার বাংলাদেশ গড়ার জন্য সকলে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। তাদের যে রক্ত, তারা বুকের রক্ত তারা ঢেলে দিয়েছেন। একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন, একটি সুন্দর আগামী চেয়েছেন। সেই সুন্দর আগামী গড়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। পশ্চিমে বন্দনাজ্ঞ করলা মক্কা এনুস্থান উদ্দেশ্যে বাড়াইছিলাম মমিন মুসলমান, সভা কইরা বৈশ্য ভাইরে হিন্দু মুসলমান। ময়মনসিংহ গীতিকায় পাওয়া লাইনগুলোই বলে দেয় ঐতিহ্যভাবে এই অঞ্চলের মানুষের শুধু অসাম্প্রদায়িকতাই নয়, বরং সাম্প্রদায়িকতা বিরোধী। দেশের চলমান পরিস্থিতিতেও ময়মনসিংহের হিন্দু মুসলিম সম্প্রীতিতে ঘটেনি কোনো ব্যাঘাত। মাদ্রাসা ছাত্ররা দিচ্ছে মন্দির পাহারা। গুজব প্রতিরোধ ও নিরাপত্তায় সড়কে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহ শহরের ছোট কালীবাড়ি মন্দির, পূজা অর্চনা চলছে, আছে ভক্তকুল। জানতে চাই কেমন আছেন তারা। এখানে তো হিন্দু মুসলমান সবাই মিলাই থাকি, আমাদের মালিকও মুসলমান, কিন্তু কোনোদিন আমরা কোনো সমস্যা হয় নাই, এখনো হয় নাই। আমাদের প্রতিদিন পূজা হয়, সকাল 10:30টায় শুরু হয়। পূজা শেষে আমরা ভক্তবৃন্দের সমাগম থাকে পূজায়, এবং যথারীতি আমরা পূজা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। ঐতিহ্যগতভাবেই ময়মনসিংহে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। সম্প্রতি লোকমুখে ও ফেসবুকে প্রায় গুজব ছড়াচ্ছে হামলা হয়েছে বা হামলার শিকার হতে পারে মন্দির। তাই নিরাপত্তায় মাঠে নেমেছে স্থানীয়রা। আমরা তাদের পাশে থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এইগুলো এক ধরনের গুজব, আপনারা এইগুলো নিয়ে ভয় পাবেন না। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ময়মনসিংহ শহরে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না হয়, এই জন্য আমরা সচেষ্ট আছি। মন্দির পাহারায় প্রতি রাতে রাস্তায় নামছে মাদ্রাসা ছাত্ররা। পাহারা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও উৎসাহিত করছেন তারা। অদ্ভুত রকমের ভালো লাগার বিষয় যে সকল শ্রেণী পেশার মানুষ, সকল আঙিনার মানুষ একত্রিত হইতে পারে, এইটা আমাদের শহর, আমাদের ময়মনসিংহ দেখিয়ে দিছে।
এদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মন্দিরে মন্দিরে যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের। এ যেন সম্প্রীতির অটুট বন্ধন। অর্জনটাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত হতে পারে। এজন্য আমরা সকলে একসঙ্গে চক্রান্তের বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য সকলেই এখানে যারা দেখতেছেন আমরা সকলেই দীর্ঘদিন যাবত একসঙ্গে এখানে থাকি। এলাকাবাসী বিশেষ করে রাজনৈতিক নেতারা যারা আছেন, আমার পাশে যে নেতা উনি সহ সকল নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে, সারা রাতই সহযোগিতা করতেছে এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা সাহসী হয়েছি, এলাকাবাসী একসাথে আছে। ময়মনসিংহ জেলায় 13টি উপজেলায় 600টিরও উপর মন্দির আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বন্যা আর আন্দোলন সহিংসতার পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। নতুন সরকার গঠনের পর প্রাণ ফিরে পেয়েছে সৈকতের সুগন্ধা, লাবণী পয়েন্ট সহ প্রতিটি জায়গা। দীর্ঘ 1 মাস হোটেল মোটেলের ব্যবসা স্থবির হয়ে পড়ায় লোকসান পোষাতে কাজ করছেন ব্যবসায়ীরা। দুদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এমন। প্রায় 1 মাসেরও বেশি সময় পর পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন পর্যটকরা। প্রথমে বন্যা, এরপর আন্দোলন সহিংসতায় এতদিন স্থবির ছিল পর্যটক খাত। নতুন সরকার গঠনের পর প্রাণ ফিরতে শুরু করেছে। কক্সবাজার আসতে পারছে, অনেক ভালো লাগতেছে। ওয়েদার সবকিছু অনেক ভালো লাগতেছে আমাদের। দিন দিন পর্যটক বাড়ছে, আশা করি সামনে আরো বাড়বে। দেশের পরিস্থিতি যেন ভালো থাকে আমরা এই আশাই করি। পরিস্থিতি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। আমি খেলতেছি, পানিতে সাঁতার কাটতেছি, অনেক মজা লাগতেছে। এখন সৈকতে টুরিস্ট পুলিশ না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় পর্যটকরা। আপাতত নিরাপত্তার দায়িত্ব পালন করছে সি সেফ লাইফ গার্ড সদস্যরা। আমাদের লাইফ গার্ড সবকিছু সব সময় ভালো, আগের চেয়ে ভালো অবজার্ভ রাখতে হচ্ছে। শতভাগ আমরা নিজেরা নিরাপদ, রাতের দিনে আমরা সব সময় আমরা সবাই পালাক্রমে ডিউটি করে নিরাপত্তা দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। গত কিছুদিন ধরে কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসা স্থবির। পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ায় লোকসান পোষানোর আশায় ব্যবসায়ীরা। এই ধরনের পর্যটন কেন্দ্রে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে পরে আমাদের এখানে পর্যটকের ভিড় বাড়বে বলে আমরা আশা। ব্যবসা বাণিজ্য সামনে কি করা যায় না যায় এটার জন্য আমরা উদ্যোগ নিতেছি। এখন সামনে যদি পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় পর্যটকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। পদত্যাগ না করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের দাবি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় বলেন, শেখ হাসিনাকে আনুষ্ঠানিক পদত্যাগের সময়ও দেয়া হয়নি। পদত্যাগ এবং একটি বিবৃতি তৈরির পরিকল্পনা ছিল আওয়ামী লীগ প্রধানের, কিন্তু বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে যাত্রা শুরু করলে তিনি আর সময় পাননি। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন জয়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সাথে কাজ করতে আগ্রহী তিনি, এমনটাও আভাস দেন জয়। সেক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান জয়। বলেন, ক্ষমতায় ফেরার ব্যাপারে তিনি এখনো আশাবাদী, এমনটা না হলেও থাকতে চান বিরোধী দল হিসেবে। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ব্রাজিলের সাও পাউলোয় বিমান বিধ্বস্ত হয়ে 61 আরোহীর সবাই প্রাণ হারালেন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে হয় এই দুর্ঘটনা। পারানা রাজ্য থেকে সাও পাওলোর উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। স্থানীয় সময় দুপুর 1:30টায় কন্ট্রোল প্যানেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভিনহেদো শহরে বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ক্যাকটাস নাম শুনলেই চোখে ভেসে ওঠে কাঁটাযুক্ত মরু উদ্ভিদের ছবি।
আবার এই ক্যাকটাসই শৌখিন মানুষের ঘরের সৌন্দর্য বাড়াচ্ছে। দিনে দিনে অভিজাত শ্রেণীর কাছে বাড়ছে গাছটির চাহিদা। সেই সাথে ক্যাকটাস চাষ করে স্বাবলম্বীও হচ্ছেন অনেকে। লালমনিরহাটের আতাউর রহমান মরু উদ্ভিদ চাষ করে দূর করেছেন বেকারত্ব। শরীর জুড়ে কাটা, তারপরও কি যেন এক সৌন্দর্যের মাদকতা। রং বেরঙের ফুল শোভা ছড়াচ্ছে চারপাশে। লালমনিরহাটের পাটগ্রামের আতাউর মাত্র 2 শতক জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করেছেন ক্যাকটাস। সাকুলান্ট, কাটামুকুট, অ্যাডেনিয়াম সহ 180 প্রজাতির ক্যাকটাস আছে তার সংগ্রহে। 50 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে এসব গাছ। বাহারি এই উদ্ভিদ চাষ করে প্রতি মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন আতাউর। আমরা অন্য গাছ থেকে যেরকম অক্সিজেন পাই, ক্যাকটাস থেকে সেটা আসে। শহরে মানুষ হচ্ছে তাদের বেলকনিতে অনেক সময় বড় গাছ রাখার জায়গা থাকে না, তারা হচ্ছে ক্যাকটাসটাকে খুব পছন্দ করে না। অল্প জায়গার মধ্যে অনেকগুলো ক্যাকটাস রাখা সম্ভব। অনলাইনের পাশাপাশি স্থানীয় বৃক্ষপ্রেমীরা বাগানে এসেই পছন্দ করে নিয়ে যান এই মরু উদ্ভিদ। সারা বাংলাদেশে আমরা ক্যাকটাস দিয়ে থাকি। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে। সবসময় আমাদের এখানে কাস্টমার আসে। এখানে দামটাও অনেক কম আর দেখতেও অনেক সুন্দর ক্যাকটাস। এসে খুব ভালো লাগলো, তাই ক্যাকটাস নিতে আসছি এখানে। ওনার কাছে যে ক্যাকটাসগুলো দেখেছি সেগুলো বেশ উন্নত জাতের এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকারের ক্যাকটাস রয়েছে, যেগুলো সচরাচর পাওয়া যায় না। জেলার বেকার যুব সমাজকে এ ধরনের উদ্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।